নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আক্তার হোসেন, মাহফুজ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারকে বীর শ্রেষ্ঠ খেতাব দিতে হবে। মানুষ উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে আছে। আমাদের আজকের বিষয় হচ্ছে 8ই আগস্ট বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে। এইরকম একটি মাসে 2024 সালের এই মাসে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকারকে উচ্ছেদ করে, এবং উচ্ছেদের পূর্বে শব্দটা ব্যবহার করতে হবে মেটিকুলাস ডিজাইন করে, এটাকে আমি যদি বাংলায় এর ভাবার্থ বলি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য থেকে উচ্ছেদ করে বাংলাদেশে জঙ্গি স্টাইলে হামলার ভিতর থেকে নতুন করে ক্ষমতা দখল করেছিলেন এই যে ইউনূস সাহেব এবং তার পারিষদবর্গ। এই তারা দখল করার পরে তাদের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। এই 1 বছরে তারা বাংলাদেশটাকে মোটামুটি নাম বাংলাদেশ থাকলেও প্রায় পাকিস্তান এর কর্মকাণ্ডের স্টাইলের দিকে নিয়ে গেছে। তাদের কৃতকর্ম যেমন আমাদের পরাজিত সেই হায়নাদের দেশ পাকিস্তান, এখন তারা অবাধে বাংলাদেশে আসা যাওয়া করতেছে, তাদের জেনারেলরা আসতেছে, তাদের সঙ্গে দহরম মহরম। আমাদের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করছিল তাদের সঙ্গে এখন সুসম্পর্ক। অনেক আশ্বাস শুনিয়েছিল এরা, এখন সেই আশ্বাসের কোনো বাস্তবতা দেখা যাচ্ছে না। মানুষ বাংলাদেশের সংবিধানের 15 আর্টিকেল বলা হয়েছে মানুষের মৌলিক কিছু চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আজকে সেগুলো সব ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে। আজকে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, নারীর অধিকার নাই, রাস্তায় বের হতে পারছে না, নারী কর্মস্থল থেকে বেকার হয়ে যাচ্ছেন, সাধারণ মানুষ বেকার হয়ে যাচ্ছেন, দেশের উন্নয়ন স্থিমিত হয়ে গেছে, ব্যাংকের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ব্যয় করা হচ্ছে যেগুলো অপ্রয়োজনীয়, আমাদের ব্যাংকের রিজার্ভ শূন্য কোঠায় চলে আসছে। সবকিছু মিলে বাংলাদেশ এখন একটা শরণাতীতকালের অস্থিতিশীল পরিস্থিতিতে, দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, দেশের ভিতরে কোনো প্রশাসন আছে বলে মনে হয় না, বিচার বিভাগ এখন আজ্ঞাবহ, প্রশাসনে কারো কথা কেউ শুনছে না, মবের রাজত্ব কায়েম হয়েছে। এটা কি বলে, আগে বলতো মগের মুল্লুক, এখন এটা মবের মুল্লুক। মবটা অনেকে বোঝেন না, এই জন্য বাংলায় বলি, উচ্ছৃঙ্খল লোকদের প্রভাবে যেখানে যার যা ইচ্ছা সেইভাবে বাংলাদেশটা চলছে। আর এই কাজটা করার জন্য যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের নির্মম শিকার যারা হয়েছিলেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা পুলিশ এবং অন্যান্য প্রজাতন্ত্রের কর্মচারীরা, বিভিন্ন সাধারণ মানুষ, তাদেরকে হত্যাকারীদের বিচার করা যাবে না এ জাতীয় একটা নোটিশ দিয়েছিলেন এই ইউনূস সরকার। ইউনূস সরকারের ওই নোটিশটার প্রেক্ষিতে তাদের বিচার করা যাবে না এটা বলছেন। আবার ওনারা যারা এই কাজটি করেছেন তাদেরকে মহাতি মহান হিসাবে গুরুত্ব দিতে হবে 7টা অঙ্গীকারনামা। এর ভিতরে একটা অঙ্গীকারনামা হচ্ছে তাদের ঘোষণা করতে হবে জুলাইয়ের ছাত্র আন্দোলনের ওই সফলতাকে বলতে হবে দ্বিতীয় স্বাধীনতা। তা পৃথিবীর কারো দ্বিতীয় স্বাধীনতা আছে বলে আমি শুনিনি। দ্বিতীয়টা হচ্ছে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে যে দল করেছে সেই দলটাকে স্বীকৃতি দিতে হবে যে এদের নেতৃত্বে দ্বিতীয় স্বাধীনতা আসলে এনসিপি, যেটাকে ধরেন অ্যাডভোকেট ফজলুর রহমান বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি, আবার যা আমাদের সিনিয়র সাংবাদিক আজিজ সাহেব বলে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, আবার একজনকে শুনলাম ন্যাশনাল না এটা নগদ চাঁদা পার্টি, এরকম ভাবে নাম। থার্ড হচ্ছে তারা বলছেন যে তারা যত কাজ করেছেন আইন সিদ্ধ বা আইন বহির্ভূত মানে বেআইনি আইনি যত কাজ করছেন এটা নিয়ে কোনো কোশ্চেন করা যাবে না। ওই যে বঙ্গবন্ধুর খুনের পরে যে ইন্ডেমনিটি ওই রকম যে কোনো কোশ্চেন করা যাবে না, এটাকে মাফ করে দিতে হবে রাষ্ট্রের স্বীকৃতি। নেক্সট বলছে 1971 সালের মুক্তিযোদ্ধাদের যে মর্যাদা ওনাদেরকেও সেই মর্যাদা দিতে হবে, 71-এর মুক্তিযোদ্ধাদের মর্যাদা ওনাদেরকে দিতে হবে। নেক্সট বলছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আক্তার হোসেন, মাহফুজ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারকে বীর শ্রেষ্ঠ খেতাব দিতে হবে। এখন মুক্তিযুদ্ধের সময় ইসমাইল ভাই যারা যুদ্ধ করতে গিয়ে জীবন উৎসর্গ করে দিয়েছেন, মারা গেছেন এবং যুদ্ধরত অবস্থায় তাদেরকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়ার কথা ছিল এবং সেটা দেওয়া হয়েছে। এখন ওরা যে কয়জন বেঁচে আছে এই বেঁচে থাকাদের দিতে হবে, আর ওরা তো কোনো যুদ্ধ করে নাই। আর ওদের এই আন্দোলনকে আমি যুক্তির খাতিরে ধরি, এই আন্দোলনে যারা মারা গেছে ওরা যদি প্রস্তাব করতো যে তাদের বীরশ্রেষ্ঠ উপাধি দিতে হবে, তা না, ওরা বলছেন যে যারা আমরা বেঁচে আছি এই কয়জন বীর শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানে বেঁচে থাকা অবস্থা তাদের শ্রেষ্ঠ বলতে হবে। নেক্সট বলা হয়েছে আন্দোলনে নিহতদের পরিবার, অংশগ্রহণকারী বীরশ্রেষ্ঠ বীর বিক্রমের পরিবার সকলকে সরকারি চাকরিতে সুযোগ দিতে হবে, আর আহত নিহত পরিবারদের সুযোগ সুবিধা দিতে হবে। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের জন্য 30টি আসন রিজার্ভ করে রাখতে হবে।
তোরা আন্দোলন শুরু করছিল যে কোনো রিজার্ভেশন থাকবে না, কোটা পদ্ধতি থাকবে না। এখন ওরা বলতেছে যে চাকরিতে কোটা থাকবে, আমাদের মুক্তিযোদ্ধা বানাইতে হবে, সংসদে কোটা থাকবে। তবে সংসদেরটা এক শ্রেণীর যুক্তিযুক্ত, কেননা এরা তো ইলেকশন করলে কেউ ইউনিয়নের চেয়ারম্যান হইতে পারবে না। কাজে যদি কোটা করে 30টা এমপি সিট রিজার্ভ করাইতে পারে তাহলে মোটামুটি একটা গতি হতে পারে। এই বাচ্চা ছেলেদের, এই পাকনা পোলাপানদের এরকম হতে পারে। এটা হলো এদের দাবি। এখন আমি একটা কথা বলি, এই দাবিটা যদি সত্য হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক ব্যাপার। শাহবাগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে, গোলাগুলি বলতে মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে, পুলিশ এসে লাঠি পিটা করেছে। ওখানে একদল আরেক দলকে স্বীকার করে না, এরা বলে আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা, ওরা বলে আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা। একদল অপ্রকৃত, আরেক দল প্রকৃত। এই বিষয়টি আপনি একটু, আর অনেকেই আবার এনসিপি থেকে এখন পদত্যাগ করছেন, পদত্যাগের ঘোষণা দিচ্ছেন যে এনসিপির ভিতরে আমাদের নিরাপত্তা নাই। এনসিপির ভবিষ্যৎ সম্পর্কে আপনি একটু যদি বলেন। আমিও বিশ্বাস করি আমাদের এই কোমলমতি বাচ্চারা 24 সালে একবার বিভ্রান্ত হয়েছে, কারণ জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের সাহেব বলছেন যে আমরাই এই ছেলেদেরকে গ্রোন আপ করছি, আমরাই শিবিরকে দিয়ে পাঠাইছিলাম, এই নাহিদ আমাদেরই প্রোডাক্ট। এটা আবার ডাক্তার শান্তন ওই যে বিএনপির তার কাছে জেলখানার ভিতরে বসে বলছেন, এবং মিডিয়ায় ইন্টারভিউ দিয়ে সৈয়দ আবু তাহের বলছেন যে আমাদের নাম ব্যবহার করলে অনেকে রিজার্ভেশন থাকতো, তারা আসতো না, এই জন্য আমাদের নামটা রাখিনি, এ সবই আমাদের। তারপর আমি মনে করি এই ডকুমেন্টটা কোনোভাবেই আমাদের এই বাচ্চা ছেলেরা তৈরি করছে, এটা আমি মনে করি না। যদি তাদের ভিতর থেকে কেউ করে থাকে এটা অর্বাচীনের কাজ করেছে, ঠিক হয় নাই। এখন 3 তারিখে তারা কি করবেন দেখুন, অনেকে অনেক কিছু করতে পারেন। যেমন খন্দকার মোস্তাক 1975 সনের 26শে সেপ্টেম্বর একটা অর্ডিন্যান্স জারি করেছিলেন, তখন জিয়াউর রহমানই ছিলেন মূল ব্যক্তি, মোস্তাক খাতাপত্রে ছিলেন। সেইটাকে সংসদের 207 জন এমপি মিলে ভোট দিয়ে পাশ করছিল, তাহলে নিরঙ্কুশ ভাবে পাশ হলো। সেই পাশ কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে টেকে নাই। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যার ক্ষমতা দখল করার আইনগত ভিত্তি নাই, তিনি দখল করে যত আইন করেন, সংসদের 300 জনে মিলে যদি বিল করেন, এটা অবৈধ। এবং যিনি এই কাজ করছেন অর্থাৎ জিয়াউর রহমান, মোস্তাক এবং সায়েম, তাদেরকে সুপ্রিম কোর্ট বলছেন রাষ্ট্রদ্রোহী, ফৌজদারি অপরাধকারী, চর দখলকারী, সেডিশ বলছেন তাদেরকে। কাজী এই যে 3 তারিখে কি হবে, আচ্ছা 3 তারিখে ধরুন তারা একটা ডিক্লারেশন দেবে, এই ডিক্লারেশন দেওয়ার অথরিটি ওদের কে দিয়েছে? সংবিধান প্রণয়নের অথরিটি হবে জনগণ যদি ভোট দেয়। 70 সালে কিন্তু জনগণ ভোট দিয়েছিল, প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের ভোট দেয় এই অঞ্চলের যারা, তারা একত্রিত হয়ে গণপরিষদের মিটিং এর মধ্য থেকে সংবিধান পাশ করে তারা সেখানে একটা ডিক্লারেশন দিয়েছিল, যেটা আমাদের সংবিধানের প্রথম পাতাই আছে। তো এদেরকে ভোট দিয়েছে কে? এই বাচ্চা ছেলেদের কে ভোট দিয়েছে? এই দেশে 18 কোটি মানুষ বসবাস করে, কার ভোটে ওরা এই চার্টার ঘোষণা করতে পারতেছে? এই চার্টার ঘোষণা করার এখতিয়ার তাদের নাই। নাম্বার 2 হচ্ছে ইউনূসের ক্ষমতায় থাকার পূর্তি পালন। এটা ক্ষমতায় থাকার পূর্তি পালন শব্দটা প্রপার না, বলতে হবে ক্ষমতা দখলের পূর্তি পালন। কারণ আমাদের সংবিধানে কোনোভাবে অনির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নাই। যদি কেউ অধিষ্ঠিত হন তাহলে সংবিধানে যে বিধান নাই, আপনি সেই বিধান করলে এটা হবে রাষ্ট্রদ্রোহিতা। ফলে ওনার অবৈধ ক্ষমতা দখল, উনি যেটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করেছিলেন ওনার দেশীয় এবং বিদেশি ওস্তাদদের সাহায্যে, সেটা অবৈধ। এই জন্য 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ কি হবে এটা আমার কাছে অস্পষ্ট। তবে কিছুই যে হবে না এটা আমি মনে করি। একটা বিষয় বলি, এরা প্রত্যেকেই তো মহান মহান ব্যক্তি হয়ে গেছেন। যেমন জামাত বলতেছে সব আমাদের তৈরি করা। জামাতের বড় অনুষ্ঠানে জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমানকে বলা হলো জুলাই আগস্ট আন্দোলনের প্রকৃত মাস্টার মাইন্ড তিনি, উনি অস্বীকার করলেন না। আবার ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন যে ইনি হচ্ছে মাস্টার মাইন্ড। আবার ওই দেশে থাকা অবস্থা একটা টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিয়ে এনসিপির প্রধান তিনি বললেন না না না, এইটার সঙ্গে আমরা একমত না, উনি মাস্টার মাইন্ড না।
আবার খায়রুল কবির খোকন, বিএনপির নেতা, সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, উনি বলছেন কিসের মাস্টার মাইন্ড? ওটা মাস্টার মাইন্ড তো তারেক রহমান, তার নির্দেশে সবকিছু হয়েছে মাস্টার মাইন্ড। আবার আর একজনে বললেন যে না না, এরা কেউ মাস্টার মাইন্ড নয়, ওই যে ইনকলাব মঞ্চের প্রধান, ওই মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। এখন এরা প্রত্যেকের মাস্টার মাইন্ড দাবি করতেছেন, প্রত্যেকেই ঘটনার নায়ক দাবি করতেছেন। আমার একটা উদাহরণ মনে পড়ে, একটা কবিতা, কবিতাটা অনেকের পরিচিত, আমি একটু পড়ি। রথযাত্রা ধুমধাম, ভক্তরা লুটায় পায়ে করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। অর্থাৎ রথযাত্রায় রাস্তার উপর থেকে রথের মূর্তি যাচ্ছে, এখন রথ ভাবে আমিই তো দেবতা, কারণ সবাই সে প্রণাম করতেছে। পথ ভাবতেছে আমার উপর থেকে রথযাত্রা যাচ্ছে, আমিই তো। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, আর মূর্তি ভাবতেছে আমি দেবতা, আর অন্তর্যামী বলতেছে তোরা কেউ দেবতা না, দেবতা আমি। এই যে যারা 8 তারিখ, 5 তারিখ, 3 তারিখ করতেছে, এদের কারোই লিগাল কোনো ম্যান্ডেট নাই, এরা কেউ কিছুই না। এদের যত ঘোষণাই দিক না কেন, কোনো লিগাল অথরিটি তাদের নাই, এই ঘোষণা দিয়ে তাদের নতুন কিছু সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন আমি বলি, এখন আপনি বলছেন কোনো সুযোগ নাই, কিন্তু তারা তো 1 বছর ক্ষমতায় থেকে গেছে এবং অনেক কিছুই পরিবর্তন ঘটাচ্ছে, এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু করার নেই, কিছু করার নেই না। দেশের মানুষ কিন্তু কিছু কিছু লোকদের বিভ্রান্ত করছিল, যেন উমামা ফাতেমা, তাদের বৈষম্য বিরোধীর মুখপাত্র, সে বলছে আমরা প্রতারিত হয়েছিলাম। নীলা ইসরাফিল বলছেন প্রতারিত হয়েছিলাম। আজকে চট্টগ্রামের এক নেত্রী বলছে প্রতারিত হয়েছিলাম। চিত্রনায়িকা বাঁধন, তিনি বলছেন যে না, এরা যে দল করবে, এরা যে উপদেষ্টা হবে, এ কথা আমাদের বলা হয়নি। আবার ওই যে ইনকলাব মঞ্চের হাদি, সে বলছে যে তখন তো এই কথা ছিল না। এখন মানুষের বিভ্রান্তি কেটে গেছে, সবাই বুঝতে পারছে এটা। কাজে আমাদের অনেক সময় মনে হইছে যে ঠিক আছে, আমাদের সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে, অভিযোগ আছে, মানুষ দেখুক কি আরামায় সেরা দিতে পারছে। এখন দেশের মানুষ ফুঁসে উঠছে। যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী গণমাধ্যমে কথা বলেন, সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক জনাব জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ থেকে শুরু করে যারা আওয়ামী লীগ বিরোধী কথা বলতেন, এমনকি মতিউর রহমান চৌধুরী মানব জমিনের, প্রথম আলোর এডিটর, ডেইলি স্টার এডিটর, এরা সবাই মিলে এখন বলতেছে কোথায় আসলাম, এ কি ছিল, এর চেয়ে তো হাসিনা অনেক গুণে ভালো ছিল। দেশের মানুষ এখন ফুঁসে উঠছে। ওই যে আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণ হওয়ার মতো অবস্থা। আমাদের দলীয় ব্যানারে করা লাগবে না, সাধারণ মানুষ ফুটে উঠছে। যেটার দৃষ্টান্ত দেখা গেছে গোপালগঞ্জে, আমাদের কোন নেতা পর্যন্ত ছিল না, সাধারণ মানুষ এমন ভাবে এড়িয়ে আসছে যে সেনাবাহিনীর কনভয়ের ভিতরে চোরের মতো ঢুকে পালিয়ে আত্মরক্ষা করতে হয়েছে এই কথিত জুলাই আন্দোলনের ব্যক্তিদের। সেখানে র্যাব, বিজিবি, পুলিশ, আর্মি দিয়েও কিছু হয় না, এখন কোথাও লোক আসে না। কাজে মানুষ কিন্তু আর মনে হয় তাদের সুযোগ দেবে না। আমার ধারণা পতনের একেবারে লাস্ট সীমানায়, খাদের কিনারে আসছে। আর আওয়ামী লীগের তো বাংলাদেশে 1/3 মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে। 18 কোটি মানুষ যদি ধরি, তাহলে 6 কোটি মানুষ বাংলাদেশে, আমরা কজন বিদেশে আছি, জেলেই বা কতজন আছে। মানুষ কিন্তু ফুঁসে উঠতেছে। সেদিন খুব দূরে নয় যে এই যে যারা অনেক কুকর্ম করতেছে, তাদের আর বেশি দিন সময় আছে বলে আমার মনে হয়। আপনি মনে করেন না? আচ্ছা, আপনাকে আমি এখন একটা কথা বলি, বসুন্ধরার কোন কনভেনশন আশেপাশে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা এক হয়েছে এবং সেখানে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী এক হয়েছে। আবার সেখানে একজন রানিং সেনা কর্মকর্তা মেজর, সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন কিভাবে যুদ্ধ করতে হবে, যুদ্ধের প্রশিক্ষণ সেখানে দিয়েছেন। এই প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য আছে কিনা? দেখুন, আওয়ামী লীগ এই জাতীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না। আমি আওয়ামী লীগের একজন দায়িত্বশীল কর্মী হিসাবে চ্যালেঞ্জ করে বলছি, আওয়ামী লীগ কোনো অস্ত্র ট্রেনিং দেওয়া লাগে না। কারণ 1971 সালে বিশ্বখ্যাত পাকিস্তানি জাদ্রেল সশস্ত্র সেনাবাহিনীকে মোকাবেলা করছে নিরস্ত্র বাঙালিরা আওয়ামী লীগের নেতৃত্বে। কাজে আওয়ামী লীগের এই কোন মেজরে দিয়ে ট্রেনিং দেওয়ার জন্য এটা হাস্যকর কাহিনী তৈরি করা, এগুলো এমন গল্প সাজাচ্ছে, এগুলো খুব র হ্যান্ডের গল্প, স্ক্রিপ্ট ভালো করে লেখা হচ্ছে না। আওয়ামী লীগের সারা দেশের মানুষের ভিতর যে ট্রেনিং, সেটা হলো জয় বাংলা ধ্বনি, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, শেখ হাসিনার প্রতি আনুগত্যতা, দেশের প্রতি কমিটমেন্ট। এখানে
এইটা কোনো বোকাও করে। ঢাকার মতো জায়গায় যেখানে আমার ইউনিয়ন কমিটি একটা লোক নিরাপদ না, আমি এটা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ লোককে ট্রেনিং দেওয়া হইতেছে। এই গাল গল্প, এটা ওই যে একটা সিনেমা দেখছিলাম শাহজাদি গুলবাহার আকাশ থেকে ওড়ে, পরে শুনলাম যে এটা আরব উপন্যাসের গল্প। এইরকম গল্প রচনা করতেছে। এটা হলো আওয়ামী লীগ সম্পর্কে মানুষকে একটা বিভ্রান্তিকর ধারণা দেওয়ার জন্য। এর সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগের কোন নেতা কর্মী এই জাতীয় কোনো ট্রেনিং এ যাচ্ছে না। আমাদের ট্রেনিং আমাদের বিশ্বাস, আমাদের ট্রেনিং আমাদের ভালোবাসা। জি জি, আরেকটা কথা বলি, কিছু কিছু পত্রপত্রিকা টুকটাক দেখেছি, পত্রপত্রিকা তো সেভাবে আসে না, সোশ্যাল মিডিয়ায় যেগুলো আলোচনা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মী বা মন্ত্রী পর্যায়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ঢাকায় আনা হচ্ছে, কোন প্রকার কি এক ধরনের গুজব চতুর্দিকে ছড়াচ্ছে। এই বিষয়টার সম্পর্কে আসলে কতটুকু জানেন? কেন আনা হচ্ছে, আপনি কি, আপনার কোনো ধারণা আছে বা কেন দেখুন, আনা আমার হয়েছে? কোনো ধারণা নাই, তবে অনুমানটা আছে। কারণ এই সেই দেশ যে দেশে বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়, যিনি বঙ্গভবনে না থেকে ওই ধানমন্ডির অর্ডিনারি বাড়িতে থাকতেন। এই সেই দেশ যে দেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে প্রকাশ্যে বিরোধী দলীয় নেত্রীকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড নিক্ষেপ করে 23 জনকে মেরে ফেলে। এই সেই দেশ যেখানে একসঙ্গে 63টি জেলায় বোমা নিক্ষেপ করা হয়। এটা সেই দেশ যে খুনিদের জেলখানার থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর নির্বিচারে ছেড়ে দেওয়া হচ্ছে। এই সেই দেশ যেখানে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে খুনের পরে 31শে ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে সবাইকে বের করে দেওয়া হয়েছিল। এই সেই দেশ যেখানে 3রা নভেম্বর 1975-এ জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করা হয়েছিল। কাজী এদেশে এদের দ্বারা অবিশ্বাস্য কিছু না। হরকাতুল জিহাদের নেতাদের যখন মুক্তি দিয়ে দিতে পারে, তখন জেলের ভিতরে যে কোনো অজুহাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুন করে ফেলতে পারে, এটা অস্বাভাবিক না। তবে এই ঘটনায় যদি কেউ জড়িত হন, তাদের জন্য ওয়ার্নিং, পৃথিবীর কোনো জায়গায় গিয়ে রক্ষা পাবেন না তারা। তার মানে এই ধরনের কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, এরকম ঘটতেই কোনো পারে, আশঙ্কা না আছে? নট আনলাইকলি হতেই পারে। আচ্ছা, এখন আরেকটা কথা বলি, বাংলাদেশ ইউরোপ একটা মন্তব্য করেছেন তিনি, যে নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হবে। এই যে বাংলাদেশ ইউরোপ, তিনি বলছেন ইসমাইল ভাই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। নাহিদ ইসলাম, তাহলে সংবিধানের কি হবে? সমর রেজাউল করিম সাহেবকে জিজ্ঞাসা করেন এটা আইনটা কি। আচ্ছা, এখন যে বলছে জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে, আজকের পত্রিকায় দেখেছি উনিও বলেছেন, ভালো, ধন্যবাদ আপনাকে বাংলাদেশ ইউরোপ। সেটি হচ্ছে, তাহলে এতদিন যে আলোচনা সমালোচনা 11 মাস যাবৎ চললো, এগুলোর কি হবে? আপনি একটু এই সম্পর্কে আইনি ব্যাখ্যা কি প্লিজ? ফলাফল তো কিছু বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ এই যারা ক্ষমতায় আছেন, ডক্টর ইউনূস, তারপর তার পরিষদ, সেনাবাহিনী প্রধান, র্যাব প্রধান, বিজিবি প্রধান, সচিবরা, পুলিশ প্রধান, সবাইকে তো শপথ যাদের নিতে হয়, তারা শপথ নেছেন যে বাংলাদেশের সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব, এই সংবিধানকে মানব। তো এই সংবিধানের ঊর্ধ্বে বাংলাদেশে কোনো আইন নাই। তো এই সংবিধানের বাইরে গিয়ে জুলাই প্রোক্লামেশন বলেন, অগস্ট প্রোক্লামেশন বলেন, আর সারা বছরের প্রোক্লামেশন বলেন, ডক্টর ইউনূস প্রোক্লামেশন বলেন, কোনোটাকে সুপারসিড করতে পারবে না লকে। আমাদের ল যেটা, এটাকে সুপারসিড করার কোনো সুযোগ নাই। ফলে ওই প্রোক্লামেশন অনুযায়ী ইলেকশন হবে, এটা ভাবার কোনো কারণ নাই। ইলেকশন না দিয়েও তো অনেক অবৈধ দখল করে থাকেন না। জিয়াউর রহমান ক্ষমতায় এসে অবৈধ দখল করে হ্যাঁ না করছিলেন না? এরশাদ সাহেব এসে মার্শাল্লাহ জারি করেন নাই? মোস্তাক সাহেব থাকেন নাই? ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারেন যতক্ষণ অস্ত্র হাতে আছে, কিন্তু এটা যে অনন্তকাল থাকা যায় না, এটা প্রমাণিত সত্য। অতএব যা কিছু বাংলাদেশে হবে, সেটার লিগালিটি হচ্ছে সংবিধান সম্মত উপায় হতে হবে, এর বাইরে আর কোনো কিছু করার নাই। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দর্শক মন্ডলীর কিছু মতামত নিয়ে এস এম মঞ্জু, এটা হলো সম্পূর্ণ মিথ্যা গুজব নাটক ইউনূসের আরেকটা মেটিকুলাস ডিজাইন। জি, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মঞ্জু। মেহেদি মানিক, তিনি বলছেন কষ্ট শুধু আমাদের মতো তৃণমূলের কর্মীদের, আজকের এই পরিস্থিতির জন্য আমাদের নেতারা দায়ী। এই সম্পর্কে আপনার একটু বক্তব্য শুনতে চাইবেন। নেক্সট হচ্ছে এস কে আকাশ মিয়া, চাঁদাবাজ সনদ চাই। আচ্ছা, চাঁদাবাজি হচ্ছে দেশে ব্যাপকভাবে। মিজান সরকার, আর করিস না, জুলাই জুলাই, এবার হবে গণধোলাই ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রক্তাক্ত বাংলাদেশ যাত্রা রঙ্গমঞ্চে মেজর সাদেক আলী, চিত্রনাট্য রচনা ইউনূস, বিপদে পড়লেই ইউনূসের নতুন নাটক মুক্তি পায়। জি, ধন্যবাদ আপনাকে। রাফিয়া আক্তার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও।
ইনফোস্টার বিএনপি যে এত কাপুরুষের মতো দেশদ্রোহী যা ইচ্ছা তাই করতে দিচ্ছে, তাদের ভবিষ্যৎ কি? আচ্ছা, এই আরেকটা প্রশ্ন। আচ্ছা, আর এই আপনাদের মতো 70-80% সমর্থন, আপনাদের তো 70-80% সমর্থন, তো তোরা বোরা পাহাড়ের গুহায় লুকাইয়া থাকা কথা না বলে দেশে আসেন। আচ্ছা মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো। গুজব ছড়িয়ে ইউনূস ঠিক থাকতে চাইছে, জি নাইম এন্টারটেইনমেন্ট। একটা প্রশ্ন, সেটা হচ্ছে তৃণমূলের ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ নাকি খুব কম, যেভাবে হওয়ার কথা ছিল তার চেয়ে নাকি অনেক কম। দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি কি ভুল করছে কিনা, ওই ধরনের একটা প্রশ্ন আসছে। আরেকটি হচ্ছে 70-80% যদি আপনাদের সমর্থক হয়, আপনারা মাঠে আসছেন না কেন? জি প্লিজ। দেখুন, আমাদের দেশের যে বিপুল পরিমাণ মানুষের সমর্থন আছে, সেই সমর্থনটা মানুষের ভালোবাসা। এই জায়গায় আমাদের যেভাবে নির্মম ভাবে যেখানে পায় মবের মাধ্যমে মেরে ফেলা হয়, 245 জন 75 জন মানুষকে রাস্তাঘাটে পিটিয়ে মারা হয়েছে এবং এর কোনো বিচার হবে না। বিপুল পরিমাণ পুলিশকে মেরে ফেলা হয়েছে, এর কোনো বিচার হবে না। আপনারা কি চান যে আমাদের মবের ভিতর ধরে মেরে ফেলুক? আমাদের দেশে তো কোনো এখন আইন নাই, কোনো প্রশাসন নাই। কোর্টে যাব, কোর্টের ভিতরে সাবেক আইনমন্ত্রীকে, সাবেক তথ্যমন্ত্রীকে কোর্টের ভিতরে মারতেছে। লয়ার এনগেজ করব, লয়ারকে জেলে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় দেশের ভিতরে আমরা কিভাবে কাজ করব? তবে আমরা সুসংগঠিত হচ্ছি, করব। দ্বিতীয় হচ্ছে, আমাদের তৃণমূলের কর্মীদের বলবো, এটা একটি ষড়যন্ত্রের শিকার আমরা সবাই, তৃণমূলের কর্মীরা সহ আমরা সবাই। বঙ্গবন্ধু ভবনকে উড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, এর চেয়ে ক্ষতি বাঙালি জাতির ইতিহাস আর কিছু নাই। বঙ্গবন্ধু কন্যার স্বামীর বাড়ি সুধাসদন, সেটাকে লুট করে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমার নিজের, আমার ভাইদের বাড়িঘর লুটপাট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, গাছের পাতাটা পর্যন্ত নাই। কাজে যারা আমরা আওয়ামী লীগ করি তাদের উপর প্রতিশোধ, 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়া হচ্ছে এগুলি। কাজে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, অন্ধকার চিরস্থায়ী না। আমরা সবাই বিপদাপন্ন, এই বিপদ ইনশাআল্লাহ কেটে যাবে।